প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে নিয়মিত আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক ডক্টর শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো এই আয়োজনের যেমন রীতি, আমরা সংবাদপত্রের শিরোনামগুলো আগে দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। মানবজমিন। অগ্নিগর্ভ দেশ, নিহত শতাধিক। এখন যারা সহিংসতা চালাচ্ছে তারা সন্ত্রাসী। সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি মার্চ টু ঢাকা আজ। সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না। খবরের কাগজ। সারা দেশে সহিংসতায় নিহত 96। সিরাজগঞ্জে 13 পুলিশ, নরসিংদীতে 6 জনকে পিটিয়ে হত্যা। নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী, সহিংসতাকারীরা ছাত্র নয় সন্ত্রাসী। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপি নেতা নিহত। বিচারপতি, মন্ত্রী, এমপির বাসভবন, হাসপাতাল, আদালত, থানায় ভাঙচুর, আগুন। বিভিন্ন স্থানে নৃশংসভাবে পিটিয়ে হত্যা। দৈনিক বাংলা। সারা দেশ রণক্ষেত্র, 14 পুলিশ সহ নিহত 93। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশকে হত্যা। অনির্দিষ্টকালের জন্য কারফিউ, আজ থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। এখন যারা সহিংসতা চালাচ্ছে তারা ছাত্র নয় সন্ত্রাসী। আলোকিত বাংলাদেশ। দিনভর দেশ জুড়ে রণক্ষেত্র। জঙ্গি হামলা হচ্ছে, ঘরে ফিরুন, সরকারি প্রেস বিজ্ঞপ্তি। দৈনিক করতোয়া। রক্তাক্ত প্রিয় মাতৃভূমি, ব্যাপক সংঘর্ষে 14 পুলিশ শিক্ষার্থী, রাজনৈতিক নেতাসহ নিহত শতাধিক। কারফিউতে প্রচলিত আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ডেডলিয়েস্ট ডে, অ্যাটলিস্ট 83 কিল্ড। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজও চলমান যে পরিস্থিতি, তাকে ঘিরেই সংবাদ শিরোনামগুলো করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কারকে ঘিরে যে আন্দোলন শুরু করেছিল, তার ধারাবাহিকতায় এখন পর্যন্ত যা ঘটেছে, সর্বশেষ অবস্থা আমরা দেখতে পেয়েছি যে তারা অনির্দিষ্টকালে, তারা অসহযোগ কর্মসূচি ঘোষণা করার পর প্রথম দিন ছিল রোববার। আমরা সেদিন সংঘর্ষ দেখেছি ব্যাপকভাবে, এবং এই সংঘর্ষে আমরা মূলধারার রাজনৈতিক দলের যে নেতাকর্মী তাদেরকে আহত নিহত হতে দেখেছি, সংবাদ শিরোনাম যেমন বলছে। তো আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই দিন 93 জন নিহত হয়েছে। সংখ্যাটি একটু কম বেশি আছে, 93 জন পর্যন্ত আমরা দেখেছি সংবাদপত্রের শিরোনামে। এটা আমরা যে দিনটি পার করে এলাম এবং যে হতাহতের চিত্র আমরা গণমাধ্যমে দেখছি, সেটা নজিরবিহীন। এমন অভিজ্ঞতা আমাদের স্বাধীন বাংলাদেশে তো হয়নি, তার আগেও সম্ভবত এরকম হয়নি। এবং আপনি খেয়াল করছেন যে প্রত্যেকটা দুর্ঘটনায় আগের আমাদের যে অভিজ্ঞতা সেটাকে ছাপিয়ে যাচ্ছে, মানে আরও নৃশংসতা এবং আরও বীভৎস অবস্থা আমরা প্রত্যক্ষ করছি। এবং আপনি যেভাবে বলছিলেন, এই যে সংখ্যা আপনি বললেন, এটা হয়তো এখনও যেভাবে তথ্য সংগ্রহ করতে পেরেছেন সেভাবেই দিয়েছেন। ছাত্র মারা গেছেন, মূলধারা রাজনৈতিক ব্যক্তিরা নিহত হয়েছেন, একজন সাংবাদিকের কথাও সংবাদে আমরা দেখতে পাই, এবং অন্যান্য তো এখন আমরা সবার পরিচয় জানি না, এবং অসংখ্য জায়গাতে অগ্নিসংযোগের বিষয় ঘটেছে। এখন দেখেন, এখন পরিস্থিতি যে অবস্থায় মোড় নিয়েছে, আমরা হয়তো যে যার অবস্থান থেকে একটা ব্যাখ্যা দিতে পারি, কারণ স্বাভাবিক, আমরা যে অবস্থানে আছি তার ব্যাখ্যাটা তার মতোই হবে। সরকারে যারা আছেন তাদের ব্যাখ্যা তো সরকারের মতোই হবে, বিরোধীতে যারা আছেন তাদের ব্যাখ্যা তেমনই হবে। কিন্তু আপনি যদি ঘটনার দিকে তাকান বা অবস্থার দিকে তাকান, তাহলে এটা কিন্তু ভয়াবহ থেকে ভয়াবহতর হচ্ছে, এবং এর বাইরে তো আর খারাপ হতে পারে না। মানে খারাপ তো আর আপনি কেবল সংখ্যা দিয়ে বিশ্লেষণ করবেন না, আপনি যদি এর অভিঘাত চিন্তা করেন এবং এর ব্যাপ্তি যদি আমরা চিন্তা করি, তাহলে তো এর চাইতে আর খারাপ হবার কোনো কিছু নেই। যেটা পুরনো প্রশ্নই ফিরে আসে, যে যাদের এটা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবার কথা, যাদের এটা থেকে বোঝার কথা, তারা বুঝতে পারছেন কিনা, এবং তারা আসলে যেভাবে বুঝবেন সেভাবেই তো তারা নীতি নির্ধারণ করবেন, সেভাবেই তারা কর্মপরিকল্পনা ঠিক করবেন। এখন দেখুন, আমরা যখনই বিক্ষোভকারী বা আন্দোলনকারী বলছি, তখন এর মধ্যে শিক্ষার্থী আছেন, এর মধ্যে হয়তো সংক্ষুব্ধ অন্যরাও থাকতে পারেন,
বা অন্য ক্ষোভ আছে, দাবি আছে, এমন হয়তো অনেকে যুক্ত হয়েছেন। প্রচুর অভিভাবকদের আমরা দেখতে পাচ্ছি, সাধারণ মানুষদের দেখতে পাচ্ছি। আমরা এতদিন পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন ছিলাম, এখনো উদ্বিগ্ন। আমি একজন অভিভাবক হিসাবে, শিক্ষক হিসাবে, তো স্বাভাবিকভাবে যে চিত্র আমরা এর আগের ঘটনাগুলোর সময় দেখেছি, যে অল্প বয়সী শিক্ষার্থীরা মারা গেছেন কিংবা অল্প বয়সী যারা যে সংখ্যা, সেটা আমাদেরকে ভাবিয়ে তোলার মতো, শিশু মারা গেছেন, সে আলোচনা বিস্তর হয়েছে যে কিভাবে, কি পরিস্থিতিতে। দেখেন, আমি যদি ওখান থেকে আজকের এই পরিস্থিতি একটু টানি, আপনি এখনো খেয়াল করবেন যে এক ধরনের একটা ডিনায়াল প্রসেস কিন্তু আমাদের নীতি নির্ধারকদের মধ্যে কাজ করে। এটা খুব উদ্বেগের বিষয় যে কেউ কোনো প্রস্তাব আনলে বা কোনো প্রসঙ্গ তুললে একেবারে সাথে সাথে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিই, এই সংখ্যার তথ্যপাত্য দেখাতে হবে, এটা হয়নি। তাহলে যে তথ্যগুলো গণমাধ্যমে উঠে এসেছে, যে তথ্যগুলো জনগণ দিয়েছেন, যে তথ্যগুলো সব জায়গায়, এত তো তথ্য ভুল হতে পারে না। হয়তো সংখ্যা সঠিক নাও হতে পারে, অনেক সময় হয়তো আমরা যেভাবে বলি বাস্তবে হয়তো সেটা হয়েছে কি হয়নি, সেটা খতিয়ে দেখবার বিষয়। কিন্তু শুরুতে না করা এবং চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, সেটা আমি মনে করি যে ভালো কিছু না। এরপরে আপনি খেয়াল করবেন যে আমরা একেবারে যখন এটা কোটা নিয়েই আন্দোলনটা ছিল, তখনও বারবার আমরা বলেছি যে এটা কিন্তু একটা রাজনৈতিক ইস্যু, এটা থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্তগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। এটা আমরা অন্যের উপরে চাপিয়ে বা অন্য প্রসঙ্গ এনে এটাকে প্রলম্বিত করাটা ঠিক হচ্ছে না। নীতি নির্ধারকরা কিন্তু এই কথাগুলো শোনেননি, কারণ তারা তাদের মতো করে কাজ করেন। এখন এমন হতে পারে যে শীর্ষ যারা নীতি নির্ধারক আছেন, তারা আসলে মাঠের পরিস্থিতি কিভাবে প্রত্যক্ষণ করছেন এবং কিভাবে বুঝতে পারছেন বা কিভাবে বুঝতে চাইছেন, সেইটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। অনেক শীর্ষে যারা থাকেন, অনেক সময় তাদের তথ্য প্রাপ্তির একটা পদ্ধতি থাকে, এবং তারা যারা রাজনীতি করেন বা যারা প্রশাসনে আছেন, এই আলোচনা নিশ্চয়ই তারা বুঝতে পারছেন যে একটা পর্যায়ে যাবার পরে আপনি আর একেবারে মাঠে যেভাবে আপনি নেতৃত্ব দিতেন, রাজনীতি করতেন, একজন প্রশাসক যখন মাঠে থাকেন, যে পর্যায়ে তিনি মাঠের অবস্থা বুঝতে পারেন, সেটা কিন্তু অনেক উপরের পর্যায়ে গেলে একরকম থাকে না। অনেক প্রতিষ্ঠানের উপরে নির্ভর করতে হয়, অনেক এজেন্সির উপরে নির্ভর করতে হয়, অনেক ব্যক্তির উপরে নির্ভর করতে হয়, অনেক অংশীজনের উপরে নির্ভর করতে হয়, অনেক শরিক থাকেন, তাদের উপরে নির্ভর করতে হয়। আমার মনে হয় যে এখন এটা খোলাখুলি আমাদের বলা প্রয়োজন যে শীর্ষ নীতি নির্ধারকরা বা নেতৃত্ব প্রদান যারা করছেন, তারা আসলে কতটুকু অবগত হচ্ছেন, এবং সেই অবগত হওয়ার উপরে নির্ভর করে তাদের সিদ্ধান্তগুলো, সেটা খুব জরুরি। অনেক সময় আমরা অনেককে আলাদা করে ফেলি, এবং এই বিচ্ছিন্ন হওয়াটাই একটা ভয়াবহ পরিস্থিতি ডেকে নিয়ে আসে। এসব তথ্য তো কখনো প্রকাশ্যে আলোচনা হয় না, কিন্তু আমরা অনেক পুরনো আন্দোলন সংগ্রামের পরে কিন্তু জানতে পারি যে শীর্ষ নেতৃত্ব জানতেন না, বা তাকে ভিন্ন রকম চিত্র দেওয়া হয়েছে, যাদের দায়িত্ব ছিল তাকে তথ্য দেবার বা তাদেরকে তথ্য দেবার। সেইটা ঘটছে কিনা, সেইটা মনে হয় নাগরিক হিসাবে আমরা এই প্রশ্নটা তুলতেই পারি। কারণ আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখবেন যে ধরনের একটা শৈথিল্য, একটা অপরিপক্ক একটা অবস্থান যেটা শুরুর দিকে ছিল, একটা হতে পারে হয়তো রাজনৈতিকভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে আপনি হয়তো উদারতা দেখাচ্ছেন, আপনি কঠোর অবস্থানে যাচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই অবস্থার কিন্তু খুব পরিবর্তন আপনি এখনো দেখছেন কিনা। এই ভয়াবহ মুহূর্তেও কোনো কোনো রাজনৈতিক বক্তব্য কিন্তু কি ভালো ঠেকে না, এক ধরনের একটা হুমকির সুরে বা একটা অস্তিত্বের লড়াই বা একটা দেখে নেব। এখন সম্ভবত যে পরিস্থিতি আমরা অবলোকন করছি, তাতে দেখে নেবার পরিস্থিতিতে নাই, কিংবা আমার অস্তিত্বের জন্য আমি আরো শক্তি প্রয়োগ করব, সেই পরিস্থিতি তো সম্ভবত আমরা নাই। আবার একেবারে আলোচনায় ডাকলেই কেউ আলোচনায় চলে আসবে, এরকম অবস্থানেও নাই। আমি যেটা বলতে চাইছি যে তথ্য ঠিকমতো যাচ্ছে কিনা শীর্ষ নেতৃত্বের কাছে বা নেতৃবৃন্দের কাছে বা নীতি নির্ধারকদের কাছে, সেটা গুরুত্বপূর্ণ। তারা কিভাবে এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করছেন, দেখছেন, সেটা অত্যন্ত জরুরি। এবং কে কতটুকু আসলে ধৈর্য রাখতে পারবেন, সেটাও সমানভাবে জরুরি। এখন আমরা তো দায় দায়িত্বের কথা স্বাভাবিকভাবে প্রশাসনকেই বলবো, যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তাদেরকেই বলবো। আমরা নিঃসন্দেহে সবাইকে শান্ত হতে বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতিতে তো আর আপনার নীতিবাক্য শোনবার জন্য কেউ প্রস্তুত থাকেন না, বা নীতিবাক্য সে পর্যন্ত পৌঁছায় না। কিন্তু যাদের হাতে আছে, প্রশাসন যাদের হাতে,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের হাতে, আধা সামরিক বাহিনী যাদের হাতে, কিংবা সেনাবাহিনী মোতায়েন করবার সক্ষমতা যাদের হাতে, আপনি তো তাদের কাছেই পরিস্থিতিকে উত্তরণের বা সংকটের সমাধান চাইবেন। অন্য পক্ষকে আপনি আহ্বান জানাতে পারেন, কিন্তু আহ্বান জানানোরও একটা পরিস্থিতি অনেক সময় হাতের নাগালের বাইরে চলে যায়। এবং আমরা যখন এই আলোচনা করছি, আমরা যদি আগের ঘটনা এবং সবশেষ ঘটনাকে এক করি, তাহলে আমার মনে হয়, মানে অভিজ্ঞতার ভিত্তিতে বলছি, যে আগামী 2-3 দিনের আগে আমরা কেউ আসলে পরিস্থিতি বলার মতো অবস্থায় আছি কিনা, যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি বা কি ঘটতে পারে না ঘটতে পারে। কারণ সেটাই যদি হতো তাহলে আগেই তথ্য প্রাপ্তির ওরকম একটা জায়গা নিশ্চয়ই থাকতো। কি হতে পারে এইটা পুরনো রাজনৈতিক নেতৃত্বের জানা নাই, অনুমান করার সক্ষমতা নাই, এইটা আমি বোধ করি না। আমাদের এত এজেন্সি, তারা মনোভঙ্গি বুঝতে পারেন না, এইটার সঙ্গে আমি একমত নই। বা কেউ এটার একটা ধারণা করতে পারেন না এবং এটার বিস্তৃতি কত দূর যাবে। অতএব দায়িত্ব নিতে হবে। এখন কিভাবে নেবে সেটা তো এই অনুষ্ঠানে আপনি আমি পরামর্শক নই যে এখানে বসে আমরা সেটা বাতলে দিতে পারবো। যখন শুরুতে ছিল তখন আমরা বলার চেষ্টা করেছি, সে কথাটা তারা গুরুত্বপূর্ণ মনে করেননি। আর একটা হচ্ছে যে রাষ্ট্রে পরামর্শ বা সুপরামর্শ শুনতে চাই কিনা সরকার বা এখনকার যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন, সেটাও একটা প্রশ্ন। এত আপনি যদি ওইভাবে বলেন যে মনোরঞ্জন হয়, তুষ্ট হয়, এমন বক্তব্যের ছড়াছড়ি এত বেশি যে আমার মনে হয় না স্বাধীন বাংলাদেশে বা যারা এখনো বয়োজ্যেষ্ঠরা আছেন তাদের জীবৎকালে তারা কখনো এরকম পরিস্থিতি দেখেছেন যে এত মানুষ তোষামত করতে ভালোবাসে, এত মানুষ তুষ্টবাদী কথা বলতে ভালোবাসে, যে কোনো কিছু একেবারে সবকিছু স্বাভাবিক আছে এটা বলতে আমরা পছন্দ করি। এই সংখ্যা এত বেশি যে তার মধ্যে থেকে আসলে 2-1 বললে তিনিই যেন এক ধরনের একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে যান। অতএব এক পর্যায়ে সরকারের প্রয়োজন পড়েনি, তার হয়তো সংস্কৃতি কর্মীদের কথা শোনার প্রয়োজন পড়েনি, যারা একেবারে পুরোপুরি তার মতো করে এত মনোরঞ্জন করে কথা বলতে পারেন না এমন শিক্ষাবিদের কথা হয়তো শোনার প্রয়োজন পড়েনি, এমন একটু ভিন্নভাবে ভাবেন এমন রাজনীতিবিদের কথা শোনার প্রয়োজন পড়েনি, বা সাবেক সরকারি কর্মকর্তা হোক, সেনা কর্মকর্তা হোক, এজেন্সির দায়িত্বে ছিলেন, তাদের কথা হয়তো শোনার প্রয়োজন বোধ করেননি তারা। আর মনে করলে এই পরিস্থিতি হয়তো আমরা আমি বলছি না যে কি দাঁড়াতো, কারণ বক্তব্য ছিল কোটাতে তো শেষে থাকেনি, মানুষের ক্ষোভ এর কথা সেখানে উঠে এসেছে, অন্যান্য উঠে এসেছে সবগুলো। আমরা সবাই জানি এই কথা তো আপনি 1-2 দিন অপনোদন করতে পারবেন না। যে প্রসঙ্গগুলো উঠেছে 8টা 9টা 10টা, সেটা কি রাত পোহালেই কালকে সমাধান করা যাবে? বা 1 মাসেও করা যাবে, বা 1 বছরেও করা যাবে? এটা আবার একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কিন্তু কথা শোনা এবং শোনানোর মতো লোক সম্ভবত নেই। আপনি যেটুকু সাধারণ আলাপ আলোচনা গণমাধ্যমের কল্যাণে দেখছি, যারা বসছেন তারা তো নিজেদেরই লোক। যে কথা তারা 10 বছর আগে বলেছেন, 15 বছর আগে বলেছেন, একই কথাই সম্ভবত তারা শুনতেও চাইছেন, সেই কথা বলারও চেষ্টা করছেন তাই কথা। অতএব যদি সমাধান আমরা চাই তাহলে অপ্রিয় কথাগুলো শুনতে হবে। নিজের লোকও যদি তাকে মনে করি, সেও যদি ভিন্ন বক্তব্য দেয়, সে বক্তব্য শুনতে হবে। সেটা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হোক, সেটা সরকারি হোক, সেটা শীর্ষ নেতৃবৃন্দ। কিন্তু রাজনীতিবিদরা কোনো সময় মনে হয়েছে যে কারো কথায় যে তাদের এত বেশি আত্মবিশ্বাস এবং কোনো এত আত্মম্ভরিতা তৈরি হয়েছে যে মাঠে কি ঘটছে, যারা কিছুদিন আগেও এটার ভুক্তভোগী ছিলেন, সেটা তারা বোধ করতে চাইছেন না বা তারা বুঝতে চাইছেন না। এখন এই পরিস্থিতিতে যদি প্রশাসন যদি তার দায়িত্ব পালন না করতে পারে, যদি পুলিশের যে আক্রমণের কথা বলেন, এখন পুলিশের যে ভূমিকাটা এর আগের পর্যায়ে ঘটেছে, আমরা এখনো পর্যন্ত বলছি যে প্রতিটি ঘটনা যত দ্রুত সম্ভব সেটা অনুসন্ধান করা, যে কারা করেছেন। যে গুলির প্রসঙ্গ আসছে, অতিরিক্ত শক্তি প্রয়োগের কথা বলছে, আমরা এখনো ঠিক গত দিনের আগের দিনের আপনি সংবাদগুলো দেখেন, এখন আমরা দোষারোপের সংস্কৃতিতে আছি। কেউ বলছে আদেশ দেওয়া হয়নি, কেউ বলছে কে করেছে। তাহলে কেউ না কেউ তো করেছে। মানুষের বাইরে কোনো এলিয়েন এসে তো করেননি, বা কোনো জিনপরি এসে তো কাজটা করেননি, ভেতর থেকে কেউ না কেউ করেছেন। সেটা যেমন দেখা জরুরি, সেটা নিয়ে তর্ক না করে সেটা খতিয়ে দেখা যেমন প্রয়োজন, ঠিক একই সময় এই আন্দোলনের সময় তো মনে রাখতে হবে যে মানুষের তো স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষারও প্রয়োজন পড়ে। তো এখন পুলিশকে তো কাজ করতে দিতে হবে, প্রশাসনকে তো কাজ করতে দিতে হবে, এটা দুই পক্ষের ক্ষেত্রে। তো তারা যদি কাজ করতে না পারেন তাহলে আপনি অন্যান্য আপনি তো পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। এবং আমরা কিন্তু এরকম ভাবে কে করেছে আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না। এবং আমরা কিন্তু তার মানে এই না যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগের ভূমিকাকে আমরা অগ্রাহ্য করছি বা বলছি না যে সেটার কোনো কিছু হবে না। আমরা এখন এটার পক্ষে বা বিপক্ষের প্রশ্ন না, আগেরটা যেমন খতিয়ে দেখা প্রয়োজন, এটাও একই রকম উদ্বেগের। মানে তাহলে আপনার দায়িত্ব কে নেবে?
আপনার এর বাইরেও তো প্রতিদিনকার বিষয়গুলো রয়েছে। সুতরাং সবকিছু মিলে কিন্তু আমরা একটা ঠিক প্রশ্নের উত্তর না এমন একটা পরিস্থিতিতে আমরা চলে যাচ্ছি। আপনি সরাসরি প্রশ্নের কোনো উত্তর দিতে পারছেন না, আপনি অনুমান করতে পারছেন না যে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টায় কি ঘটতে পারে। দেখুন, রাজনীতির একটা দিক আছে, এজেন্সির বক্তব্যের একটা দিক আছে, সেটা এক না। সবসময় প্রশাসনের দেখার একটা দিক আছে, সেটা কিন্তু এক না। কিন্তু দিনের শেষে রাজনৈতিক নেতৃবৃন্দ কিভাবে মাঠ পর্যায়ের ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করছেন, এই আন্দোলন সংগ্রামে এই সহিংসতাকে দেখছেন, তার উপরে নির্ভর করবে কিন্তু সমাধান। এবং সেখানেই নির্ভর করছে যে আপনি কতটা আপনার নেতৃত্বের দক্ষতা দেখাতে পারছেন এবং কতটা আপনি একটা পরিস্থিতিকে একটা অবস্থার মধ্যে আপনি আনতে সক্ষম হচ্ছেন। এখন এখানে বহু পক্ষ রয়েছে। আপনি কারফিউ দিচ্ছেন, কারফিউ তো সে সমাধান না, কারফিউ একটা আপাতত সমাধান। যেহেতু একটা পরিস্থিতি হয়েছে, ভয়াবহ একটা পরিস্থিতি, এটা যে কেউ থাকলে নিশ্চয়ই তার হাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ না করে যতটুকু আছে সেটুকুই হয়তো করার তারা চেষ্টা করবেন। কিন্তু এটা তো আপনি দীর্ঘমেয়াদে টেনে নিতে পারবেন না। এবং কে কি ভূমিকা রাখবে সেই প্রশ্ন উঠবে পরে। পুলিশ কতটুকু ভূমিকা রাখবে, বিজেপি কতটুকু ভূমিকা রাখবে, সেনাবাহিনী নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, শুধু সামাজিক মাধ্যমে না, মূলধারাতেও প্রচুর আলোচনা হচ্ছে। তারা কোন ভূমিকায় থাকবেন, সাবেক তারা বক্তব্য দিয়েছেন। সুতরাং সবকিছু মিলে আলোচনাকে তো আপনি থামিয়ে রাখতে পারবেন না। এখন ইন্টারনেট শাটডাউন, এটা একটা বহু রকম আলোচনার একটা পরিস্থিতি তৈরি করে যে আপনি কমপ্লিট শাটডাউন আসলে কতখানি আপনার উপকারে আসে এবং এটা কতটুকু যৌক্তিকীকরণ আপনার প্রয়োজন। আপনি আজকেই ভাবেন যে আমাদের যে বিশাল সংখ্যক লোক বাইরে থাকেন, আমাদের প্রবাসী থেকে শুরু করে, তাদের সঙ্গে যোগাযোগের অবস্থাটা কি হবে, আভ্যন্তরীণ পর্যায়ে যোগাযোগের অবস্থাটা কি হবে, ব্যবসা বাণিজ্যের যোগাযোগের কি হবে, মানুষের নিরাপত্তার জন্য যোগাযোগের প্রয়োজন হয়, সেটুকুর কি হবে। আপনি নিজে যোগাযোগ শাস্ত্রের শিক্ষার্থী, আপনি নিজেও একমত হবেন যে অনেকভাবেই গুজব ছড়ায়। গুজব যখন সামাজিক মাধ্যম ছিল না, ইন্টারনেট ভিত্তিক মাধ্যম ছিল না, তখন গুজব ছড়ায়নি। যখন অসংখ্য মানুষের টেলিভিশন দেখার সক্ষমতা ছিল না, তখন গুজব ছড়ায়নি। যখন টেলিভিশনে একই জিনিস প্রচারিত হতো, আমরা একটা চ্যানেলই দেখতাম, তখন কি গুজব ছড়ায়নি? 4-5টা মাত্র পত্রিকা যখন ছিল, তখন কি গুজব ছড়ায়নি? গুজব ভিন্ন প্রক্রিয়া, হাওয়ায় হাওয়ায় ছড়ায়, কথায় হাওয়ায় হাওয়ায় যায়। আপনি যখন বন্ধ রেখেছিলেন, তখন কি সংগঠিত হওয়াকে আপনি থামাতে পেরেছিলেন? বা আপনি কি এখনো থামাতে পেরেছেন সর্বশেষ ঘটনার সময়? এত বেশি আপনি তথ্যের একটা অতি ব্যবস্থাপনায় যাওয়ার, আমি মনে করি এটা যৌক্তিকীকরণ প্রয়োজন। আমি বলছি না যে রিউমার ঠেকানোর জন্য কিছু ব্যবস্থা কর্তৃপক্ষ নেবেন না বা নিতে পারেন না বা নেওয়া যায় না, তেমন না। কিন্তু সেটা কতটুকু যৌক্তিক, কতটুকু সহনীয় এবং কতটুকু কার্যকর হচ্ছে সেটা চিন্তা করে দেখা প্রয়োজন। তো যেখানে ছিলাম, দেখেন এই আলোচনা হবেই, আলোচনা তো আর আপনি একটা পরিসরে থামাতে পারবেন না, সবকিছু বন্ধ রাখলে আপনি থামাতে পারবেন না। আমি মনে করি যে সব পক্ষের কাছেই তো আমরা আহ্বান জানাই। আমরা শিক্ষার্থীদের প্রসঙ্গে আবারও তুলব যে এর মধ্যে আমরা বলবো যে মামলা মোকদ্দমাগুলো হয়েছে শিক্ষার্থীদের ব্যাপারে, সেটার একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। যাদের হয়রানিমূলক যে বিষয়গুলো আছে সেটার ব্যাপারে আমরা কঠোরভাবে বলি এবং আহ্বানের সুরে শুধু না, যে সেটা থেকে তাদেরকে মুক্ত করা হোক। রেইডের নামে যে ভীতি সঞ্চার হয়েছে, সেটা থেকে তারা যেন বেরিয়ে আসতে পারেন আমাদের শিক্ষার্থীরা। আমরা জানি না আন্দোলনের কতটুকু শিক্ষার্থীদের আর কতটুকু এখন রাজনৈতিক। আমরা মনে প্রাণে বিশ্বাস করতে চাই এই সহিংসতার সঙ্গে শিক্ষার্থীরা যুক্ত নন। আমরা মনে প্রাণে ভাবতে চাই যে এই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের শিক্ষার্থীরা যুক্ত নন। শিক্ষার্থীদের দাবি আছেন, তার কতটুকু যৌক্তিক, কতটুকু মানা যাবে, কতটুকু করবে, সেটা সময়ের দাবি, সেটা তারা দেখবেন। সেটা একটা পরিণতিতে গেছে, আরো কোথায় তারা নিয়ে যেতে চান সেটা আমরা তাদের দিকে তাকিয়ে রইলাম। কিন্তু এই তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত আমি মনে করি যে আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই পক্ষেরই। আমরা যেন আস্থা রাখতে পারি কর্তৃপক্ষের কাছে এবং কর্তৃপক্ষ যেন তাদের কাছে আস্থা চাইতে পারে, এবং সেটা খুব জরুরি। দেখেন, আস্থা, আবারও বলি, আস্থা তো হঠাৎ করে আসবে না। আস্থার যে প্রবল ঘাটতি, দুদিকে যে প্রবল ঘাটতি, সেই ঘাটতি থেকে বেরিয়ে আসতে হবে। আবারও বলি, এটা চাইলেই কিন্তু হয়রানিমূলক মামলাগুলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মামলা, এটা তো কখনো কার্যকর হয় না। সেখান থেকে শিক্ষার্থীদের মুক্ত করা হোক, তরুণদের আস্থা দেওয়া হোক যে তাদেরকে হয়রানি করা হবে না, তাদের ক্ষতি করা হবে না, তারা এটার মধ্যে যুক্ত হবেন না, তাদের একটা জীবনের যে অধিকার, সেই অধিকারের একটা নিশ্চয়তা সেখানে দেওয়া হোক। অন্যান্য যা কিছু তদন্ত করার, সেই তদন্তগুলো আমরা আমাদের মতো শুরু করি, পরে আমরা বিতর্ক করব, জাতিসংঘ করবেন না অন্য করবেন বা তৃতীয় পক্ষের কারো মাধ্যমে করানো হবে না, সেই সুযোগ তো আছে। কিন্তু আমরা আমাদের কাজটা যেন করি, আমরা পারস্পরিক কথা না বলি, ঔদ্ধত্য না দেখাই, আত্মম্ভরিতা, রাজনৈতিক আত্মম্ভরিতা আমরা না দেখাই, এবং আমরা সহিষ্ণুতার কথা তো বলবই। দেখেন, এই অনুষ্ঠান আমরা একাধিক আলোচক নিয়ে আমরা নিজেদের মধ্যে তর্ক করছি না, এটা অনেকটা আত্মমূল্যায়নের মতো, নিজেদের অবস্থানের মতো। আমরা অহেতুক কেউ কাউকে যেন শত্রু না বানাই,
এবং একজন আরেকজনের দিকে যেন আমরা একটা মিথ্যা কোনো কিছু দিয়ে আমরা নির্দেশ না করি। আমরা খুব একটা সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এবং জি, আপনি কারফিউর কথা বলছিলেন। আমরা জানি যে গতদিন সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এবং তারপর এখন পর্যন্ত যে খবর আমরা গণমাধ্যমে পাচ্ছি যে তুলনামূলক দিনের চাইতে স্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। আবার পাশাপাশি আমরা শিরোনাম দেখতে পাচ্ছি যে আজ মার্চ টু ঢাকা কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখানে আজ মার্চ টু ঢাকা কর্মসূচি সেটি শুরু হচ্ছে। না, আমি আগেই যে কথা বলেছি যে দেখুন, আমাদের সমস্ত আমাদের সহানুভূতি বলেন, আমাদের ভালোবাসা বলেন, সেগুলো তো আমাদের শিক্ষার্থীদের প্রতি ছিলই। আমরা তাদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা দেখিয়েছি, আমরা এখনো দেখাচ্ছি, এখনো বলছি, অভিভাবকদের প্রতি আমরা বলছি যে তারা যেন নিরাপদে থাকে। এই অনুষ্ঠান থেকেও বলছি যে এত এত নৃশংস, প্রায় 100-র কাছে মানুষ মারা গেছে একটা দিনে, এটা একটা যেন তেন বিষয় না। একটা আমাদের মতো একটা আজকের এই উন্মুক্ত পরিবেশে, আমাদের এই বিশ্বে আমরা তো একটা অস্বস্তিকর কোনো একটা যুদ্ধ রণাঙ্গনে বাস করি না। তো তারপরেও বলছি যে আগের ঘটনার যে সমস্ত মামলা, হয়রানিমূলক বিষয়গুলো রয়েছে, বারবার বলার পরেও কিন্তু সেটা যে গতিতে হবার কথা ছিল সেভাবে কিন্তু হয়নি। সেটা আমাদের মধ্যে হতাশা তৈরি করেছে। তরুণদেরকে সেখান থেকে বের করে আনতে হবে। একদিকে আলোচনায় কতটুকু তারা সাড়া দেবেন না সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সঙ্গে কি করবেন সেটা তাদের ব্যাপার। তার মানে এই না যে অন্য কাজগুলো সেখানে থেমে থাকবে। আস্থা অর্জনের কাজগুলো তো কখনো থেমে থাকে না। কোনো একটা জায়গা থেকে আপনাকে শুরু করতে হয়, আপনাকে কথা বলতে হয়। এই জন্য বারবার বলছি, হুমকের সুরে কথা না বলা, আত্মম্ভরিতার সুরে কথা না বলা। শরিকদের মধ্যে অনেক পুরনো রাজনীতিবিদ আছে, তারা নিজেরাও শিক্ষার্থী ছিলেন, তারাও বড় বড় শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তাদের বক্তব্যগুলো কিন্তু যতটুকু না সমাধানমূলক, তার চাইতে মনে হয় যে আমাকে টিকে থাকতে হবে, আমার অস্তিত্ব রক্ষা করতে হবে, আমার স্বার্থটা দেখতে হবে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে, বাস্তবতার দিকে তাকাতে হবে। সেই বাস্তবতার দিকে তাকিয়ে পরিস্থিতির নিরিখে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ যে দাবি উঠেছে সে দাবি তো রাজনৈতিক দাবি। সে দাবিতে এমন না যে ওটা নিয়ে আমি আদালতে গিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে আসবো, বা সে দাবি এমন না যে কালকে সংসদ বসিয়ে আমি সেটার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো। এটা একেবারে ভিন্ন মাত্রার বিষয়। সেটা আমরা যত আলোচনা রেডিও টেলিভিশনে করি না কেন, আমাদের কে ভালো বললো খারাপ বললো সেটা দেখেছি এসে যায় না। সে আলোচনা রাজনৈতিক, এবং রাজনৈতিকভাবেই তার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি কারফিউর প্রসঙ্গে বলছিলেন যে এটা আবারও বলবো, এটা একটা আপাত সিদ্ধান্ত, এটা তো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত না। মানুষ তো মাসের পর মাস, বছর পর বছর কারফিউর ভেতরে থাকে না। এটা এখন হয়তো আপনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা করছেন, এবং ইতিমধ্যে আলোচনাগুলো হচ্ছে যে আমাদের তো আবার স্বাভাবিক পুলিশ প্রশাসনের দিকেই ফিরে আসতে হবে। কিন্তু তার অর্থ কি আমরা বলছি যে সেখানে বিচার হবে না, আগে যারা দায়ী ছিলেন তাদেরকে আমরা খুঁজে বের করবো না? কিন্তু একই সঙ্গে আমরা এই সহিংসতাও সমর্থন করি না। আবার আপনি বিজেপির সংখ্যা এখন একটু কমানো হয়েছে, সেটা ধারাবাহিকভাবে আরো কমিয়ে আনা সম্ভব হয় কিনা, সেনাবাহিনী কি অবস্থায় থাকবেন সেটার ব্যাপারেও নিঃসন্দেহে একটা সিদ্ধান্তের বিষয় রয়েছে। এবং যে কথা বারবার বলছে যে কেউ কারো মুখোমুখি দাঁড়াবেন না, আমি সব আন্দোলনকারীদের কথা বলতে পারবো না, কারণ এটা যারা বলছেন রাজনৈতিকভাবে, যারা এজেন্সিগুলো জানেন তারা বলতে পারবেন যে আর কাদের সম্পৃক্ততা আছে বা কারা কি উদ্দেশ্য সাধন করতে চান। আমি যদি শিক্ষার্থীদের আন্দোলন যেতে শুরু হয়েছিল, শিক্ষার্থীদের প্রসঙ্গে যদি বলি, আপনি বলেছেন তারা আরো কর্মসূচি দিয়েছেন, তাদের যাতে মুখোমুখি কেউ না দাঁড়ান, সেটা আমরা সবসময় চাই। যে আমরা চাই না যে আমাদের সেনাবাহিনীর শিক্ষার্থীদের মুখোমুখি হোক, আমরা চাই না যে আমাদের বিজেপির শিক্ষার্থীদের মুখোমুখি হোক, পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের মুখোমুখি হোক, কেউই যেন তাদের মুখোমুখি না হয়। তারাও আস্থার একটা জায়গা তৈরি করবেন, কারণ তাদের উপরে আস্থা রেখেই একটা সমর্থন তারা তৈরি করতে পেরেছেন, জনমানুষের, সাধারণ মানুষের সমর্থন। রাজনীতিবিদের উদ্দেশ্য জনসাধারণ মানুষের উদ্দেশ্য তার এক না। সুতরাং সেই জায়গা থেকেও তারাও যে শ্রদ্ধার জায়গাটা তৈরি করেছিলেন, আমরা আশা করব যে আমাদের শিক্ষার্থী আন্দোলনকারীরাও সেই শ্রদ্ধার জায়গাটা রাখবেন, তাদের প্রতি আমাদের ভালোবাসার জায়গাটা রাখবেন। এবং সবশেষে এটাই আবার বলবো যে রাজনৈতিক সিদ্ধান্ত কখনো সামরিক সিদ্ধান্ত দিয়ে সমাধান করা যায় না, রাজনৈতিক সিদ্ধান্ত কখনো পুলিশের সিদ্ধান্ত দিয়ে সমাধান করা যায় না। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই সমাধান করতে হয়। এই মুহূর্তে আমাদের সামনে একটি শিরোনাম রয়েছে, সিরাজগঞ্জে থানায় হামলা করে 13 পুলিশকে হত্যা। দেখেন, আমি শুরুতে যে প্রসঙ্গটা একটু তুলেছিলাম যে কোনো সময় আমাদের কথা বলে যেটা মনে হয়েছে গত 24 ঘন্টায়, যে সব জায়গায় মনে হয় না যে প্রশাসন তার স্বাভাবিক গতিতে কাজ করতে পারছেন। সেটা আমাদের সিভিল প্রশাসন বা পুলিশ প্রশাসন যেভাবে হয়তো একটা বড় চাপের মধ্যে তারা আছেন, কোনো সময় এক ধরনের সহিংসতার একটা হতবিহ্বল অবস্থার মধ্যেও পড়ে যান। মানে যেহেতু আগের অনেক কর্মকাণ্ডের সমালোচনা আছে, সেটা যেভাবেও ঘটেছে, তো আমরা তো কেউ তাকে অস্বীকার করতে পারি না যে গোলাগুলির ঘটনা ঘটেছে, যে মৃত্যু এবং সহিংসতার ঘটনা ঘটেছে,
কে করেছে, কিভাবে করেছে, কে আদেশ দিয়েছেন, কে আদেশ দেননি, তার চেয়ে বড় কথা বাস্তবে এটা ঘটেছে। সেটা যেমন সত্যি, একই সঙ্গে প্রশাসনিক কাজটাও তো প্রয়োজন, এবং সেখানেও আস্থার ব্যাপার আছে, সেখানেও তারা কোন অবস্থানে থাকবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো সব কিছু মিলে আমি ওই জায়গাটাতে আবার ওই কথার প্রসঙ্গে ফিরে যাব যে সব আন্দোলনকারীদের প্রতি তার আহ্বান জানানোর নৈতিক অধিকার আমার অন্তত নাই, বা আমাদের সেটা জানাও নাই। আমরা যাদেরকে চিনি, আমাদের শিক্ষার্থীরা, সেটা যেই হোক, কলেজের, বিশ্ববিদ্যালয়ের, সাবেক, বর্তমান, যে তারা যেন তাদের আস্থা, সম্মান, ভালোবাসার জায়গাটা রাখেন। তাদের দাবি, আগে যে দাবি ছিল সেটা এক পর্যায়ে, তারা এখন আর একটা দাবি করছেন। সেই দাবি নিয়ে তারা কিভাবে কর্মসূচি দেবেন, অগ্রসর হবেন, সেটা তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা দায়িত্বে আছেন, তারা ভালো বুঝবেন। কারণ আমরা তো সবসময় তরুণদের দিকেই তাকিয়ে থাকি। এ বাংলাদেশে এগিয়েছে তরুণদের হাত ধরে, এ বাংলাদেশের স্বপ্নও দেখিয়েছে তরুণরা, কিন্তু মুখোমুখি অবস্থানে যেন কেউ না যায়, সেটার প্রতি আমাদের থাকবে আহ্বান। আরেকটি শিরোনাম, নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী, সহিংসতাকারীরা ছাত্র নয় সন্ত্রাসী। এই সরকার ক্ষমতা আসার পরে সম্ভবত এটাই প্রথম নিরাপত্তা বৈঠক এই ধরনের, এর আগে হয়তো হয়েছে। সেটা নিরাপত্তা বৈঠক তো নিরাপত্তার মধ্যে দিয়েই হয়, সেগুলো সাধারণ মানুষের কাছে তো আর পুরো আলোচনা পৌঁছায় না, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই সেখানে থাকেন। তাহলে আমাদের আগের আলোচনার প্রসঙ্গেই আবার টানতে হবে শুরুতেই, যে যারা নিরাপত্তার আলোচনা করছেন, আশা করছি তারা মাঠ পর্যায়ের অবস্থান বুঝতে পারছেন, মানুষের ভাষা বুঝতে পারছেন, আন্দোলনের ভাষা বুঝতে পারছেন, শিক্ষার্থীদের ভাষা বুঝতে পেরেছেন, অভিভাবকের ভাষা বুঝতে পেরেছেন, পেশাজীবীর ভাষা বুঝতে পেরেছেন, সাধারণ প্রতিদিন যিনি খেটে খান তার ভাষা বুঝতে পেরেছেন। যে প্রসঙ্গগুলো উঠেছে, সেটা দুর্নীতি হোক, আয় ব্যয় বৈষম্য হোক, এক ধরনের ক্ষমতা প্রয়োগের হোক, অস্বস্তি হোক, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত পর্যায়ে, সব উত্তর হয়তো আগামী 24 ঘন্টায় দেওয়া সম্ভব হবে না, কিন্তু শুরু কি করা যায় না? শুরু তো করা যায়। এখন স্বাভাবিক, যখন পরিস্থিতি স্বাভাবিক থাকবে না, তখন ডালপালা গজাবে, তখন প্রত্যেকের উদ্দেশ্য সামনে নিয়ে আসবেন। বহু মানুষ এখন প্রস্তাব নিয়ে আসছেন, অনেক ধরনের প্রস্তাব আসছেন, তার কিছুটা প্রত্যক্ষ রাজনীতির, কিছুটা পরোক্ষ রাজনীতির। কিন্তু যারা নিরাপত্তার দায়িত্বে আছেন, তাদেরকে নিরাপত্তা শুধুমাত্র কিছু ফ্রেমওয়ার্কের চোখ দিয়ে দেখলে হবে না, মানুষের চোখ দিয়ে নিরাপত্তাকে দেখতে হবে, মানুষের বোধের চোখ দিয়ে নিরাপত্তাকে দেখতে হবে। তো আমার মনে হয় যে সবার প্রতি বলবো যে শিক্ষার্থীরাও তাদের সেই শ্রদ্ধা এবং বিচক্ষণতার পরিচয় দেবেন, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এই সংকট থেকে বেরিয়ে আসার রাজনৈতিক সমাধান দেবেন, এবং যা কিছু এখন করা হচ্ছে আমরা ধরে নেব সবই আপাতত শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এগুলো দীর্ঘমেয়াদী কোনো কিছুই না। আমরা কোনো কিছুকে যেন অস্বীকার না করি, এবং ওরকম যেন না হয় শামসুর রহমানের কবিতার মতো, যে সরকারি প্রেস নোটের মতো তোমার প্রেম ও মিথ্যা, এটা যেন না ঘটে। যে বিবৃতি দেওয়া হয় তার যেন বাস্তবতা থাকে, সেটা যেন গ্রহণযোগ্য হয়। অনেক অনেক ধন্যবাদ জনাব শামীম রেজা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আয়ের আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।